বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন জাতিসংঘের সতর্কতা। প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর এনডিটিভির নিশ্চিত করেনি ঢাকা। 15ই আগস্ট ঘিরে কড়া নিরাপত্তা, মাঠে সোয়াট বোম ডিসপোজাল ইউনিট। বাঘারপাড়ায় পুকুরে ডুবে 2 বোন সহ 3 শিশুর মৃত্যু। মোরেলগঞ্জে পানগুছির ভাঙনে হুমকিতে 3.5 কিলোমিটার সড়ক, স্থায়ী বেড়িবাঁধের দাবি। ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাঁকড়াকে হারিয়ে নাভারণের জয়। ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন সোনাম ওয়াংচুক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চেষ্টা চালাতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট ও আল কায়দা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম এর 38তম প্রতিবেদনে এই কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি 2024 সনদের অধীনে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলা আনুষ্ঠানিকভাবে AQUIS চালিয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে সন্ত্রাসী সেল গড়ে তোলার চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞা তালিকায় বাইরে থাকা AQUIS একটি খণ্ডিত সংগঠন থেকে ধীরে ধীরে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংস্থায় রূপান্তরিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে গোষ্ঠীটি বৃহৎ কোনো সাংগঠনিক ইউনিটের বদলে বিকেন্দ্রীভূত ছোট ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সেল বা নেটওয়ার্কের উপর বেশি নির্ভর করছে এবং লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্বব্যাপী হুমকির মাত্রা অপরিবর্তিত থাকলেও সোহেল অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় এটি আরও তীব্র হয়েছে। তবে আল কায়দার উচ্চ পর্যায়ের নেতৃত্ব বর্তমানে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে এবং তাদের আন্তর্জাতিক পরিসরে বড় কোনো অভিযান পরিচালনা করার সক্ষমতা এখনও অস্পষ্ট। আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, আরও কয়েকটি দেশের মতো ভারতের সঙ্গেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে, তবে সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা ও নয়াদিল্লির সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হতে পারে 22 থেকে 23 আগস্ট, যা ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত হয়নি, কারণ এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির উপর নির্ভর করবে। 15ই আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম স্থলে মোতায়েন থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ও নাইট ইউনিট। রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি জোরদারের পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা মাঠে থাকবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারিতে থাকবে। এছাড়াও মেট্রো রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মল সহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সিআইডি সদস্য মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন 2 বোন রয়েছে। আজ দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেসার আলীর 2 মেয়ে, 11 বছর বয়সী সুলতানা ও 13 বছর বয়সী লামিয়া এবং আশিকুল ইসলামের 10 বছর বয়সী মেয়ে ফাহিমা। স্থানীয়রা জানিয়েছেন, বেলা 11:30টার দিকে 3 শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পরে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙনে ফসলি জমি ও বসতবাড়ির পর এবার হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ 3.5 কিলোমিটার ইট সলিং ও সড়ক। বারৈখালী ফেরিঘাট থেকে ঘষিয়াখালী অভিমুখে এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। ভাঙনে সড়কটি নদীগর্ভে বিলীন হলে দুটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও 5টি মসজিদ। স্থানীয়দের দাবি, গত 20 থেকে 25 বছর ধরে নদী ভাঙনে প্রায় 2000 একর ফসলি জমি বিলীন হয়েছে। অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র চলে গেছে। তাই সড়ক রক্ষার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা বলছেন, প্রতি বছর পানির চাপে সড়ক ভেঙে যায়, অস্থায়ী সংস্কারে সমস্যার সমাধান হচ্ছে না। উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, আপাতত সড়কটি নতুন করে নির্মাণের পরিকল্পনা নেই, তবে বেড়িবাঁধ নির্মাণের পর সড়ক নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সাতক্ষীরায় মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করার প্রত্যয় এবং রাজারবাগান আদর্শ যুব সংঘের কমিটি পুনর্গঠন উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এই র্যালি বের হয়। মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই র্যালিতে যুব সংঘের সদস্য রবির নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল অংশ নেয়। র্যালি শেষে রাজারবাগান আদর্শ যুব সংঘের নবগঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। খেলার সংবাদ। যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বিএম হাই স্কুল মাঠে উত্তেজনাপূর্ণ খেলায় বাঁকড়া ইউনিয়ন একাদশকে 1-0 গোলে হারিয়েছে নাভারণ ইউনিয়ন একাদশ। খেলা নির্ধারিত সময় শেষ হওয়ায় মাত্র 10 মিনিট আগে বাঁকড়া ইউনিয়নের 7 নম্বর জার্সিধারী সোহাগ হাসান একমাত্র গোলটি করেন। ঝিকরগাছা স্পোর্টস ক্লাব আয়োজিত এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। টুর্নামেন্ট উপজেলার 11টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট 12টি দল অংশ নিচ্ছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের নেতৃত্বে নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তিনি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরুর ডাক দিয়েছেন। দেশের ভবিষ্যৎ গড়তে সৎ, সাহসী ও নিঃস্বার্থ ব্যক্তিদের খুঁজে বের করে নেতৃত্বে আনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং 1/3 বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর ফলে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষের ভরসা কমে যাচ্ছে। তাই 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে টিকিয়ে রাখতে হলে রাজনীতিতে এর বদল আনা খুব জরুরি। নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তনের পথ খুঁজতে দেশের ভালো ও সৎ মানুষদের সঙ্গে আলোচনায় বসতে চান সোনম ওয়াংচুক। তিনি মনে করেন, এই প্রক্রিয়ায় কেবল বুদ্ধিজীবীদের উপর নির্ভর করলে হবে না, সাধারণ মানুষ ও সৎ নাগরিকদেরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিজ নিজ এলাকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য তিনি দেশের নাগরিকদের অনুরোধ করেছেন। তার বিশ্বাস, সবাই একসঙ্গে এগিয়ে এলে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করা যেতে পারে। রাজনীতির পরিবর্তনের আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেও সম্প্রতি সোচ্চার হয়েছেন সোনম ওয়াংচুক। ঝাড়খণ্ডে এ নিয়ে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।